তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম ইশাক স্যারের লেকচার 2 তে। তো এই লেকচারে নিউটন অ্যান্ড মেকানিক্সের আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি এই যে নিউটনের মেকানিক্স চ্যাপ্টারটা আছে, এই শুধু চ্যাপ্টার না, নিউটনের যেটা ক্লাসিক্যাল ফিজিক্স, যেটা ক্লাসিক্যাল ফিজিক্স, এই টোটালটাই গড়ে উঠেছে নিউটনের ৩টা সূত্র নিয়ে। তো এই আ এটাতে এই ভিডিওটাতে আমরা এই মেইনলি নিউটনের যে গতিসূত্র আছে, যে ৩টা গতিসূত্র আছে, এই ৩টা গতিসূত্র নিয়েই আমরা আলোচনা করব। তো আমরা ভরবেগ দিয়ে শুরু করব, যেহেতু ভরবেগের সমস্যা থেকেই নিউটনের গতিসূত্রগুলো এসেছে। অ্যাকচুয়ালি একটা গল্প আছে যে নিউটনের মাথায় আপেল পড়ছে, তারপরে উনি প্রশ্ন করছে যে আপেলটা নিচে পড়লো কেন? উপরের দিকে গেল না কেন? সো এই প্রশ্ন থেকে উনার এই সূত্রটা আবিষ্কার। গল্পটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। যাই হোক, সেটা আমাদের সিলেবাসের বাইরে, সেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলব না। আমরা দেখি ভরবেগ নিয়ে কি বলছে এই ইশাক স্যারের বইয়ে। তো ১ম টপিক ভরবেগ। ইংলিশে এটাকে বলা হয় মোমেন্টাম। মোমেন্টাম। আচ্ছা, হাতের লেখা একটু খারাপ হবে, কারণ একটু কাইন্ডা টাফ। আমি অ্যাকচুয়ালি এরকম একটা বোর্ডে লিখতেছি। সো এই বোর্ডে একদম অ্যাকুরেটলি খুব সুন্দরভাবে হাতের লেখা রেখে লেখা একটু টাফ আরকি। তো আই হোপ আমার লেখা বুঝবার মতো হবে, একদম বুঝতে পারবেন এরকম হবে না। বাট স্টিল যদি বুঝতে কোথাও প্রবলেম হয়, কমেন্টে বলতে পারো, আমি সময় পাইলে রিপ্লাই দিয়ে বলে দেবো যে কোথায় কি লিখছিলাম আরকি। আর কমেন্টে অবশ্যই ফিডব্যাক দিবা যে কোনোভাবে আমার লেকচারগুলোকে আরো একটু আপডেট করা যায় নাকি। তো যাই হোক, দেখি আ ভরবেগের কাহিনীটা এরকম যে ধরো ২ টা বস্তু পরস্পর ধাক্কা লাগলো। একটা বস্তু এ, আরেকটা বস্তু। তো ধরো এই বস্তুটাই ১ম যে বস্তুটা আছে, এই ১ম বস্তুটা এই সাইড থেকে আসলো। এই সাইড থেকে আস্তে এই যে বস্তুটা আছে, এই বস্তুটা এই জায়গায় ছিল। তো কি হবে? একটা সংঘর্ষ হবে। এই বস্তুটা যখন এখানে আসবে, এই বস্তুটা যখন এর সাথে ধাক্কা লাগবে, তখন কি হবে? আ ধাক্কা লাগবে, তখন একটা সংঘর্ষ হবে। পরে সংঘর্ষের আগে একটা অবস্থা ছিল, সংঘর্ষের পরে বস্তু ২ টা একই সাথে মিলিত হবে, নাকি একটা আরেকটার বেগ বিনিময় করবে, নাকি একটা আরেকটার কোন দিকে যাবে? এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ভর আর বেগের গুণফলের উপরে। ভর হচ্ছে কি? ভরকে আমরা প্রকাশ করি m দ্বারা। m আর বেগকে প্রকাশ করি v দ্বারা। তো অ্যাকচুয়ালি এই ভর আর বেগের গুণফল, ভর ইনটু বেগ, এটাকে আমরা p দিয়ে প্রকাশ করি। মোমেন্টামকে, মোমেন্টামকে আমরা p দিয়ে প্রকাশ করে থাকি অ্যাকচুয়ালি। তো এই ভর আর বেগের গুণফলের উপরে ডিপেন্ড করে যে সংঘর্ষের পরে বস্তু ২ টা কোনটা কোন দিকে যাবে। তো ভরবেগের সংজ্ঞাটা ইসহাক স্যারের বইয়ে এরকমভাবে দেওয়া আছে যে সংজ্ঞা একদম যে আঁতেলের মতো মুখস্থ রাখতে হবে এমনটা না। তোমরা জাস্ট বুঝে রাখবা যে এই সংজ্ঞাগুলা কিরকম হতে পারে। তো সংজ্ঞাটা এরকম যে বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুতে যে ধর্মের উদ্ভব হয় তাকে বস্তুর ভরবেগ বলে। বস্তুর ভর আর বেগের সমন্বয়ে বস্তুতে যে ধর্মের উদ্ভব হয়, বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ধর্মের উদ্ভব হয়, বস্তুতে যে ধর্মের উদ্ভব হয় তাকে ভরবেগ বলে। এই এখন ভরবেগটা মেইনলি ব্যবহার হয় নিউটনের সেকেন্ড লতে। তো দেখি যে ভরবেগের একক আর মাত্রাটা এখানে বলে দেওয়া জরুরি। সো একক কি হবে? তো আমরা জানি ভরবেগ p = mv। তাহলে একক কি হতে পারে? m এর একক হচ্ছে কেজি, v এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। আর মাত্রা, একক পারলে মাত্রা তো একদম ইজি। কেজির জন্য হবে ক্যাপিটাল M, মাস, মিটারের জন্য L, লেন্থ, আর সময়ের ক্যাপিটাল T। সো ml পার টি। অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে মাত্রাটাকে। তো এই গেল ভরবেগের SI একক। এটা অ্যাকচুয়ালি SI একক ছিল। SI SI একক ছিল, বাট ইসের ক্ষেত্রে এফপিএস মানে ফুট পাউন্ডার সেকেন্ডের ক্ষেত্রে এককটা হবে পাউন্ড ফুট পার সেকেন্ড, এরকম পাউন্ড ফুট পার সেকেন্ড। যাই হোক, ওটা খুব একটা ইউজ নাই আমাদের এইচএসসি লেভেলে, মানে বাংলাদেশের এইচএসসি লেভেলে আর কি। তো দেখি এখন নিউটনের তিনটা যে গতিসূত্র আছে, এই গতিসূত্রগুলো দেখার চেষ্টা করবো এখন।
টপিকের নাম হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনস ইংলিশে নিউটনস ল অফ মোশন। তো নিউটনের ক্লাসিক্যাল ফিজিক্সে বা নিউটনের মেকানিক্সে অ্যাকচুয়ালি তিনটা সূত্র নিয়েই আলোচনা করা হবে। বাট নিউটনের অ্যাকচুয়ালি অনেকগুলো সূত্র ছিল। নিউটনকে নিয়ে বলতে গেলে ওনাকে নিয়ে খুব কমই জানা যায়, খুবই খুবই কম কথা বলতো। ওনার জাস্ট একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার সাথেও খুব একটা আমার কথা হতো না দরকার ছাড়া। তো উনি যেদিন মারা যায় তার আগের দিন কেন যেন উনার অনেক অনেক পেপার জ্বালাই দিয়েছিল। ওনার জাস্ট একটাই বই ছিল, ওনার একটাই বই থেকে এত কিছু বের হয়েছে আর কি। তো অনেকগুলা ওনার পেপার জ্বালাই দিছিল। তো অনেকে ধারণা করছে যে অনেক কিছু সূত্র ছিল যেটা হয়তো ইসের জন্য ভালো না, হিউম্যান কাইন্ডের জন্য ভালো না। যেমন ধরো যে আইনস্টাইন E=mc² আবিষ্কার করছিল, দেন আবিষ্কার করার পর কি হয়েছে, হিরোশিমা নাগাসাকি উড়াই দিছে, এরকম কাহিনী হয়েছে। তো অনেকে ধারণা করছে এরকম কিছু ছিল হয়তো, আবার অনেকে ধারণা করছে যে না, কিছুই ছিল না, হয়তো ওনার জাস্ট ক্যালকুলেশন ছিল, উনি জাস্ট রাফ করছিল, ওই জন্য ওগুলো পুড়াই দিচ্ছে। যাও কি ছিল আল্লাহ ভালো জানে। তো নিউটনকে নিয়ে খুব কমই জানা যায়। তো ওনার যে তিনটা সূত্র, তার প্রথম যেটা সূত্র, ফার্স্ট ল। তো নিউটনের প্রথম যেটা সূত্র, এটা অ্যাকচুয়ালি এরকম যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাইবে। এটাকে বলা হয় বস্তুর জড়তার একটা ধর্ম। কিন্তু আবার কথা আছে, এই কথাটা কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও অনেক আগেই বলে গেছে যে হ্যাঁ, স্থির বস্তু স্থির থাকবে, আর সমবেগে চলমান বস্তু যতক্ষণ না বাহ্যিক বল প্রয়োগ হবে ততক্ষণ সমবেগে চলতে থাকবে। তো গ্যালিলিও বাবাজি কিন্তু ইসের মতো, নিউটনের মতো খুব একটা প্রভাবশালী ছিল না। নিউটন কিন্তু রয়্যাল অফ সোসাইটি, আমেরিকার যে রয়্যাল অফ সোসাইটি ছিল, তার প্রেসিডেন্ট ছিল কিন্তু নিউটন। সো নিউটন অনেক প্রভাবশালী মানুষ ছিল। নিউটনের প্রথম সূত্র নামে এই সূত্রটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাট এই সূত্রটা অ্যাকচুয়াল আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। তো এটা নিয়ে একটা শর্ট ভিডিওতে আমি বলছিলাম এরকম একটা, গ্যালিলিও বাবাজি, আচ্ছা আমি এখানেও আরেকবার দেখাই দিই যে গ্যালিলিও খুব সুন্দর একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এইটা দেখাইছিল যে হ্যাঁ, স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তো গ্যালিলিওর এক্সপেরিমেন্ট এরকম। আচ্ছা, প্রথম সূত্রটা একবার লিখে দিই। প্রথম সূত্র এরকম যে বাহ্যিক বল প্রয়োগে, এই বাহ্যিক কথাটার আবার মাহাত্ম্য আছে, এটা নিয়ে আর একটু পরে কথা বলছি যদি মনে থাকে। বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে, বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর একটু কাইন্ডা টাফ করে লেখা আছে স্যারের বইতে, আমি আর একটু ইজি ভাবে লিখে দিই, ইজি ভাষায়, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাইবে। এই তো বিজ্ঞানী গ্যালিলিও এটা প্রমাণ করবার জন্য ব্রিলিয়ান্ট একটা পরীক্ষা করছেন, এক্সপেরিমেন্ট করছেন। তো এটার ছোট্ট করে টপিক দিয়ে রাখি যে গ্যালিলিও বাবাজির, গ্যালিলিও। তো উনি শুরুতে একটা কার্ডবোর্ড নিছে। কার্ডবোর্ড বলতে কার্ডবোর্ডের আকৃতিটা এরকম ছিল। তো উনি শুরুতে দুইটার উচ্চতা সমান রাখছেন, এটার উচ্চতা h, এটার উচ্চতা h, এবং দুইটার মাঝে দুইটা যে আনত মানে তলের সাথে যে কোনটা, এই দুইটাকেও সমান রাখছে, এটা এটাও থেটা। দেন এই জায়গায় একটা মার্বেল রাখছে, মার্বেল। দেন উনি দেখাইছেন যে এই মার্বেলটাকে যদি এই উচ্চতা থেকে ছাড়া হয়, তাহলে মার্বেলটা আবার গড়তে 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 গড়তে, আচ্ছা অ্যাকচুয়ালি এই দুইটাকে একদম সমান হিসেবে রাখা উচিত। এই লাগালাগি এই জায়গাটা যেন ধাক্কা না খায়, তার জন্য একটু এরকম করে রাখা হয়েছিল। এই তো উনি দেখাইছেন যে এই বস্তুটাকে
যদি এখান থেকে ছোড়া হয় তাহলে বস্তুটা গড়তে আবার সেম উচ্চতায় আছে, আসলো। তারপরে আবার হয়েছে কি যে উনি আরেকবার দেখাইছে সেম ভাবে, যদি এই ইটাকে উচ্চতাটাকে এই কোণটাকে কমাই দেওয়া হয়, কোণটাকে কমাই দেওয়া হইলেও দেখা যায় সেটা আবার একই উচ্চতায় ওঠে। কোণ কমাই দেওয়া হয়েছে, কিন্তু এই যে বস্তু ছিল, এই যে মার্বেলটা ছিল, এই মার্বেলটা গড়তে আবার সেম উচ্চতায় আছে। এই টোটাল পথটা যদি বেশিও হয় তারপরও উচ্চতা সেম ওঠে, উচ্চতা কমাবে না, মার্বেলটা কমাবে না, ওই উচ্চতায় উঠবে। তো উনি করছেন কি, উনি গ্র্যাজুয়ালি এটা কমাইছেন, কমাইতে দেখছেন যেটা অনেক দূরে যাওয়া সেম উচ্চতায় ওঠে। তো উনি এখান থেকেই প্রমাণ করে দেখাইছেন যে আসলে যদি এটাকে এই কোণটাকে কমাইতে একদম ফ্ল্যাট করে দেওয়া হয়, এই কোণটাকে যদি একদম ফ্ল্যাট করে দেওয়া হয় তাহলে অ্যাকচুয়ালি বস্তুটা কখনো ওই উচ্চতায় উঠবেও না আর বস্তুটা কখনো থামবেও না। তার মানে কি, সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগে চলতেই থাকবে। তো ওনার সময়ে অ্যারিস্টটল নামে আরেকজন বিজ্ঞানী ছিলেন, যিনি মোটামুটি প্রভাবশালী ছিলেন, কিন্তু উনার মত ছিল একটু আলাদা। ওনার একটা ছিল, কথা ছিল এরকম যে সিইং ইজ বিলিভিং, মানে যাই দেখবো তাই বিশ্বাস করব। তো উনারা তখনকার সময়ে তো এত ছিল না, এত টেকনোলজি ছিল না। উনি জাস্ট একটা বস্তুকে ছেড়ে দিলে বস্তুটা কি হতো, থেমে যেত। তো সেখান থেকে উনি দিয়েছিলেন যে ঠিক আছে, পাথরের ধর্ম হচ্ছে, পাথর বা মার্বেলের ধর্ম হচ্ছে থেমে যাওয়া, তার জন্য মানে স্থির থাকা। তার জন্য বস্তুটাকে যদি একটা ফোর্স দিয়েও ছেড়ে দিই তারপরে বস্তুটা স্থিরই থাকে। তো আবার এমনও হয়েছে যে কেউ দৌড়াতে চলে আসছে যে স্যার, ধোঁয়া উপরের দিকে ওঠে কেন, পাথরের মতো থেমে যায় না কেন, এক জায়গায় স্থির থাকে না কেন? তো উনি দেখে বলছে যে ঠিক আছে, এটা ধোঁয়ার ধর্ম, তার জন্য ধোঁয়াটা উপরে ওঠে। তো অ্যাকচুয়ালি এখন তো আমরা জানি যে ঠিক আছে, ধোঁয়ার ঘনত্ব বায়ুর তুলনায় কম, তার জন্যই ধোঁয়াটা উপরের দিকে ভেসে যায়। তো যাই হোক, তখন গ্যালিলিওর খুব একটা ছিল না, প্রভাব ছিল না। তার জন্যই তার নামে এই সূত্রটা আছে না, এই সূত্রটা আছে নিউটনের নামে। তো এই গেল প্রথম ল, ফার্স্ট ল। এবার দেখি সেকেন্ড ল। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা এরকম ছিল যে, ধরি এটাই যদি একটা বস্তু হয়, একে যে পরিমাণ বল দেওয়া হবে, বল ফোর্স এফ দিয়ে প্রকাশ করা হয়, অবশ্যই ভেক্টর। তো একে যে পরিমাণ, যতটুকু সময় পর্যন্ত বল দেওয়া হবে, তার ভর বেগের পরিবর্তন, ভর তো ফিক্স থাকবে। ভর ইনিশিয়ালি এই সূত্রের ক্ষেত্রে হ্যাঁ চেঞ্জ হয়, সে রকেটের যখন আমরা কনসেপ্ট দেখব তখন দেখব ভরও চেঞ্জ হয়, বাট আপাতত ধরে নিই যে ভর কোনো চেঞ্জ হচ্ছে না, ভরটা একদম কনস্ট্যান্ট। তো ভর যেহেতু চেঞ্জ হচ্ছে না, যে চেঞ্জ হবে কি, বেগ। আর এই বেগের পরিবর্তনটাকে কি বলবো, ত্বরণ বলবো। তো সেখান থেকে আসে এফ ইকুয়াল টু এম এ, অ্যাকচুয়ালি এফ ইকুয়াল টু এম এর ডেরিভেটিভটাও আমরা দেখব। ডেরিভেটিভ ইসাক স্যারের বইয়ে ক্যালকুলাসের পদ্ধতিতে একটু মানে খুব শর্টে দিয়েছে, তো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, এটাকে আমি একটু ইজিলি বোঝানোর চেষ্টা করব। তো দেখি এখানে যে যতটুকু বল প্রযুক্ত হবে, ভরবেগের পরিবর্তন বলতে পি2 মাইনাস পি1, আগে ছিল পি1 পরে হয়েছে পি2। আমরা যখনই পরিবর্তন বের করি তখন শেষ বিয়োগ শুরুটা করি। তো সেক্ষেত্রে পি2 মাইনাস পি1, যে যতটুকু বল প্রযুক্ত হবে ততটুকুই ভরবেগের পরিবর্তন হবে। তো ওনার সূত্রটা এরকম যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। ভরবেগ অবশ্যই একটা ভেক্টর রাশি, সেটার দিকও থাকবে একটা, প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন ও সেদিকে হবে। তো এটার ছোট্ট ডেরিভেটিভটা দেখি, ছোট্ট না, আমি একটু ডিটেলসে বোঝাবো। তো ওনার সংজ্ঞাটা এরকম যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন হার, কয়েকটা কথা ধরি। একটা বস্তু, এটার আদি ভরবেগ ছিল, ভরবেগ বলতে কি,
পি ইকুয়াল টু এম ভি, ভর আর বেগের গুণফল। তো আদি ভরবেগ ছিল পি ওয়ান, আর একটা ফোর্স প্রযুক্ত করা হলো, দেন এটার ভরবেগ হলো কত, পি টু, এটা ভি ওয়ান, তো পি টু ইকুয়াল টু এম ভি টু। তো এটার ভরবেগের পরিবর্তনের হার, সো পি টু মাইনাস পি ওয়ান, ভরবেগের পরিবর্তন হার, হার যখনই বের করবো তখন আমরা সময় টি দিয়ে টি দিয়ে ভাগ দিব। কেন ভাগ দিব, যে দেখো এরকম, যে ধরি 10 সেকেন্ড সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল পি, তাহলে 1 সেকেন্ডে কত, ডেল পি ডিভাইডেড বাই 10, এই যে এজন্যই আমরা ভাগ দিব টিটাকে। তাহলে টিটা হবে টি টু মাইনাস টি অন, টি অন, তাহলে কি শেষ সময় মাইনাস আদি সময়, সময়ের পরিবর্তন। সো এটাকে আমি এভাবে যদি লিখি তাহলে কি কোনো সমস্যা আছে, যে পরিবর্তনটাকে ডেল দিয়ে প্রকাশ করা যায়, ডেল পি ডিভাইডেড বাই ডেল টি। তো এই ডেলটাকে ক্যালকুলাসের ভাষায় ডি দিয়ে লেখা হয়, ডিটি ডিপি, এই যে এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, হাই, হার, যাই হোক হাই না। তাহলে কি দাঁড়ালো, যে ভরবেগের পরিবর্তনের হার, এটাকে এক চিপায় রেখে দিই, ওকে, ভরবেগের পরিবর্তনের হার ডিপি। আচ্ছা, পি অবশ্যই ভেক্টর রাশি, সো ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করব, সময় টি তো ভেক্টর না, টাইম তো টাইমই। সো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এফ। আচ্ছা, সমানুপাতিক চিহ্নের ক্ষেত্রে আবার কথা আছে, যে একদিকে থাকবে স্বাধীন আর একদিকে থাকবে পরাধীন। এখন দেখো এফ আর ভরবেগের পরিবর্তনের ভিতরে স্বাধীন কোনটা, পরাধীন কোনটা? তো এখানে দেখো যে কারণ থাকবে বাম সাইডে আর তার প্রতিক্রিয়া থাকবে ডান সাইডে। এখানে কারণ কি, বল, বল প্রযুক্ত হচ্ছে, তার ফলে ভরবেগের পরিবর্তন হচ্ছে। এখন এই যে বলটা হচ্ছে কারণ, তার জন্য এটা বাম সাইডে থাকবে, আর প্রতিক্রিয়াটা কি, যে ভরবেগের পরিবর্তনের হার, তার জন্য সেটা ডান সাইডে থাকবে। সো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ভালো কথা। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কি, এফ, যেগুলো ভেক্টর রাশি, সমানুপাতিক ডি ডিটি অফ এম ভি। এই যে পি সমান কি, এম ভি গেল, তাহলে এফ সমানুপাতিক এম ডি ডিটি অফ ভি। কি হলো এটা, এমটাকে জাস্ট বাইরে নিয়ে আসলাম। কেন বাইরে নিয়ে আসলাম, কারণ ক্যালকুলাসের ভাষায় কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না। সো কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি, মানে হিসাবের বাইরে নিয়ে চলে আসবো, এটার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি, শুধু বেগ ভি এর। তোমাদের যদি ক্যালকুলাস শেষ নাও হয়ে থাকে, শুরুতে ক্যালকুলাসটা ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইন পড়ে না, তো যদি নাও পড়ে থাকো তাও প্যারা নেওয়ার কিছুই নেই, জাস্ট এতটুকু মাথায় রাখো যে যেহেতু এমটা কনস্ট্যান্ট, সেহেতু সেটাকে বাইরে রাখা যায়, আর যেহেতু ভিটা কনস্ট্যান্ট না, সেটা পরিবর্তনশীল, সেহেতু সেটাকে ভিতরে রাখতে হবে, দেন ক্যালকুলেশন করতে হবে। এখন খেয়াল করো, ওই পরিবর্তন তো আহামরি কিছু না, ডিডিটিটা ওই ডিভি মানে কি, ভি টু মাইনাস ভি ওয়ান, ডিটি, ডিটি মানে হচ্ছে কি টি টু মাইনাস টি ওয়ান, ওটাকে সুন্দরভাবে ডিডিটি অফ ভি হিসেবে লেখা হয়। তাহলে কি দাঁড়ালো, এফ সমানুপাতিক এম ডিডিটি অফ ভি। এখন খেয়াল করো, ডিডিটি অফ ভি মানে কি বললাম, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান। এই যে বেগের পরিবর্তনের হার, তো খেয়াল করো তো, বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে ডিডিটি অফ ভিটাকে আমরা ত্বরণ এই হিসেবে লিখতে পারি, পারি কিনা? তাহলে কি দাঁড়ালো, এফ সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়ার জন্য আমরা একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসলাম, আর এম এ থেকে গেল। তাহলে কি পেলাম, এফ ইকুয়াল টু কে এম এ। এখন কে এর মান এখানে ওয়ান, ওয়ান কেন, কে বলছে এটা ওয়ান? অ্যাকচুয়ালি বল জিনিসটা নিউটন বাবাজির আগে কেউই ব্যাখ্যা করে নাই। সো উনি যখন বের করলো যে এফ ইকুয়াল টু কে এম এ আছে, ক্যালকুলেশন করলো, তখন উনি খেয়াল করলো যে কে এর মানটাকে যদি এক ধরে নেওয়া হয়, যদি জাস্ট এক ধরে নেওয়া হয়, তাহলে হিসাবটা অনেক সহজ হয়ে যায়। তো উনি হিসাবের সুবিধার জন্যই কে এর মানটাকে ওয়ান বলে দিয়েছেন, যে ঠিক আছে, এফ ইকুয়াল টু কে এম এ, এই সূত্রতে
আজ আমি নিউটন বাবাজি বলে দিলাম যে কে এর মানটা অলওয়েজ অন হবে। এরপরে যতগুলা বল আবিষ্কার হইছে, ধরো যে যেমন ধরো তাড়িৎচম্বক বল, তারপরে মহাকর্ষ বল, এগুলা যখনই আবিষ্কার হয়েছে তখনই কিন্তু এই কনস্ট্যান্টের মানটা, যেমন ধরো মহাকর্ষের ক্ষেত্রে 6.67 × 10⁻11 এরকম মান আসছে। তারপরে কুলম্বের বলের ক্ষেত্রে এই কনস্ট্যান্টের মান হচ্ছে 9 × 10⁹ যখন আমরা স্থির তড়িৎ পড়বো তখন কুলম্বের এই কনস্ট্যান্টের মানটা দেখবো আমরা, মহাকর্ষে পড়বো তখন মহাকর্ষের বিভবের মানটা দেখবো। তো এই যে তখন পরবর্তীতে যে বলগুলো আছে সেগুলোর কনস্ট্যান্টের মান কিন্তু আর এক হয় নাই, উনি এখানে এক ডিফাইন করে দিয়েছেন, তার জন্যই ওগুলার মান ডিফারেন্ট আসছে। এখন ওগুলার কোনোটার মান যদি এক আসতো তখন আবার এই মানটা পরিবর্তিত হতো। তো যাই হোক, এতটুকুই মাথায় রাখো যে হিসাবের সুবিধার জন্য কে এর মানটাকে অন একদম শুরুতে বলের আবিষ্কারের সময় এক ধরে নেওয়া হয়েছিল, তার জন্য F = KMA এই জায়গাটাতে আমরা কে এর মানটাকে অন ধরে নিই। তো গেল F = ma, নিউটনের দ্বিতীয় সূত্র। খুব শীঘ্রই এগুলো নিয়ে অনেক ম্যাথ আসবে, জাস্ট তৃতীয় সূত্র আর বলের নিরপেক্ষ নীতিটা শেষ হয়ে গেলে এক গাদা ম্যাথ আছে, 5-6টা, এক গাদা বলতে 5-6টা মতো ম্যাথ আছে। ওই ম্যাথগুলো ধীরে ধীরে দেখবো আমরা। তো এখানে আর একটা কথা বলা দরকার যে ধরো এই যদি একটা বস্তু হয়, এই বস্তুর ওপর যদি একাধিক বল ক্রিয়াশীল থাকে, ধরো এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, F1 F2 F3 ক্রিয়া করতেছে। তো সেক্ষেত্রে হবে কি যে F1 প্লাস F2 প্লাস F3 তিনোটার যোগফল, ভেক্টর যোগফল, অবশ্যই ভেক্টর আছে, সো ভেক্টর যোগফল = ma হবে। সো আমরা লিখব যে সামেশন অফ F, সামেশন দিয়ে তিনোটার যোগফল বোঝায়, = ma। এটা হইতেছে মেন সূত্র, সামেশন অফ m f = ma। হ্যাঁ, বস্তুর বলটা এদিক দিয়েও থাকতে পারে একটা, কিন্তু কাহিনী হইতেছে যে এই ভেক্টর যখন যোগ করব তো সবগুলো ঠিকঠাক হিসাব হয়ে যাবে। গেল, তারপরে দেখি এবার কাহিনী হচ্ছে নিউটনের গতিসূত্রের, মানে তৃতীয় গতিসূত্রের আলোচনা আর কি। নিউটনস থার্ড ল অফ মোশন, ঠিক আছে। আচ্ছা, এর আগে আর একটা জিনিস একটু মিস গেছে, ওটা বলে নেওয়া দরকার। তৃতীয় মন ভালো নেই। একটা প্রশ্ন যে 1 নিউটন বল কাকে বলে? তো 1 নিউটন বলের অ্যান্সারটা এরকম হবে যে 1 কেজি ভরের বা একক ভরের, এই যে ধরি এটা একটা বস্তু যার ভর হচ্ছে 1 কেজি, এই বস্তুটাকে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটার 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ হবে, 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, তাকে এই এফ এর মানটাকে বলবো আমরা 1 নিউটন বল। তো অ্যান্সারটা এরকম যে 1 কেজি ভরের বস্তুকে যে পরিমাণ বল প্রয়োগে বস্তুটি 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয় তাকে 1 নিউটন বল বলে। এবার দেখি তৃতীয় সূত্র। তো তৃতীয় গতিসূত্রটা এরকম যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। একটা বস্তু যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা অবশ্যই কিছু একটা বস্তু দিয়ে তো এফ বল প্রয়োগ করবে, এমনি এমনি তো আর না। সো এই বস্তুকে সমান ও বিপরীত বলে প্রতিক্রিয়া দিবে আর কি। সো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।
এই তো এইটা নিয়ে আহামরি বলার কিছু নাই। এইটা নিয়ে আরেকটা পয়েন্ট বলা যায় যে অবশ্যই সব বলই তো কোনো বলই তো আর সিঙ্গেল ক্রিয়া করতে পারে না। এই বলও একটা আরেকটার সাথে মানে জোড়ায় ক্রিয়া করে আরকি। তো এই জোড়া বল 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে সবসময়। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অলওয়েজ 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এই আচ্ছা, এবার দেখি বলের নিরপেক্ষ নীতি, ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল অফ ফোর্স। তো বলের নিরপেক্ষ নীতিটা এরকম যে একটা বল আর একটা বলের প্রভাবে কখনোই পরিবর্তিত হবে না। মানে যদি ধরো এ জায়গায় কেউ একটা বল প্রয়োগ করছে, এ জায়গায় আর একজন আর একটা বল প্রয়োগ করছে, এখানে এফ একজন বল প্রয়োগ করছে, F2 আর একজন বল প্রয়োগ করছে। তো এই F2 বলের জন্যই কখনোই এই F1 বলটা কমবে না বা বাড়বেও না। এই যে বলের ক্রিয়া করছিল সে বলের ক্রিয়া করতে থাকবে, এই বান্দাও যে বলের ক্রিয়া করছিল সে বলের ক্রিয়া করতে থাকবে, একটা আর একটাকে প্রভাবিত করবে না। হ্যাঁ, এই দুইটা লব্ধি একটা মান থাকবে এই বস্তুটার উপরে, লব্ধি একটা মান থাকবে, বাট এই বলগুলো একটা আর একটার জন্য প্রভাবিত হবে না। যেমন ধরো তোমার কাছে একটা মানে নর্মালি কেউ একজন কথা বলতেছে, এইটা তুমি, সো এই হচ্ছে তোমার কান, তোমার পাশে কেউ একজন কিছু একটা কথা বলতেছে, তো তুমি কি হবে কথাগুলো শুনতে পাবা, ওয়েভ হিসেবে আসবে। যদিও শব্দের তরঙ্গটা এরকম হয় না, শব্দের তরঙ্গ আট তরঙ্গ হয়। বাট যা হোক, বোঝার সুবিধার্থে এখানে দেখি যে তোমার পাশে কেউ একজন কথা বলতেছে, বাট হঠাৎ কেউ একজন গান বাজানো শুরু করলো, উচ্চস্বরে গান বাজানো শুরু করলো, তখন কি হবে, তুমি আর এই শব্দটা শুনতে পাবা না। তোমার এই শব্দটা মনে হবে যে না, কেউ কথা বলতেছে না আশেপাশে, শুধু তোমার কানেও এই গানের শব্দটাই আসবে। এই যে যদি এখানে কেউ বড় একটা ডিজে বক্স নিয়ে চলে আসে, তখন তুমি আর শুনতে পাবা না। সো এই যে শব্দ কিন্তু প্রভাবিত হচ্ছে, কিন্তু এই বলটা কোনোভাবে প্রভাবিত হবে না। শব্দ প্রভাবিত হয় কিন্তু বল আচ্ছা, এটাই তো একই কথা, যে কথাটা এরকম একাধিক বলের ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ে ডাইরেক্ট কোনো সংজ্ঞা দেওয়া নাই। আমি যদি নর্মালি লিখে দিই তাহলে এভাবে লেখা যায় যে একাধিক বলের ক্ষেত্রে একটি বল কোনো বলের জন্য প্রভাবিত হবে না, একেই বলের নিরপেক্ষ নীতি বলে। এই এখন কিছু সিদ্ধান্তে এভাবে আসা যায় যে সামারি একটা দেখি, এই যে গতিসূত্রগুলো পড়লাম, এটা সামারি করলে সামারিটা এরকম বের হয় যে কোনো একটা বস্তুর ওপরে যদি বল প্রযুক্ত না হয়, অর্থাৎ কোনো একটা বস্তু এর উপরে কোনো ফোর্স প্রযুক্ত হচ্ছে না, তাহলে এফ ইকুয়াল টু এম এর সূত্র থেকে আমরা বলতে পারি যে এর ভরবেগেরও কোনো পরিবর্তন হবে না। ভর বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটারও কোনো পরিবর্তন হবে না। এটা অ্যাকচুয়ালি এ, তো এটাই মিন করতেছি এখানে, যে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি ত্বরণ বা মন্দন থাকে না। ইসাক স্যারের বইয়ে আরও কিছু লেখা আছে, বাট ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সো ওগুলো আমি লিখতেছি না। বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুর তথা বেগের পরিবর্তন হয় না। এই আর বলের অভিমুখী হবে ত্বরণের অভিমুখ। আর যদি বল থাকে তাহলে অবশ্যই ত্বরণ তো থাকবেই। এখান থেকে কথাটা লেখাটা আমার মনে হয়েছে জরুরি, কারণ এই জায়গাটাতে অনেকে মিস করে, এটাও লিখে দিই। বলের ক্রিয়া বিদ্যমান থাকলে ত্বরণও অবশ্যই থাকবে। এখন এই যে কথাটা বললাম যে বলের ক্রিয়া যদি বিদ্যমান থাকে তাহলে ত্বরণও অবশ্যই থাকবে। যখন আমরা ঘর্ষণ পড়বো, ঘর্ষণটা আর হয়তো কিছুদিন আর হয়তো এর পরে কপি কল পড়বে, কপি কলের পরে হয়তো ঘর্ষণটা পড়ে ফেলবো। তো যখন ঘর্ষণটা পড়বো তখন দেখবা যে একটা বস্তুকে ফোর্স প্রয়োগ করা হচ্ছে, কিন্তু
ঘর্ষণ বল আছে কত, ধরি একটা র্যান্ডম মান 150 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে। তো আমি ফোর্স প্রয়োগ করছি, স্টিল বস্তুটার কোনো ত্বরণ হচ্ছে না। কেন? কারণ এই যে ঘর্ষণ বলের জন্য একটা মন্দনও কাজ করতেছে, এদিকে একটা মাইনাস এ কাজ করতেছে, আর এদিকে আমি একটা ত্বরণ প্রয়োগ করার চেষ্টা করছি, বাট অ্যাকচুয়ালি এ মাইনাস এ হয়ে জিরো হয়ে যাচ্ছে, তার জন্য কোনো ত্বরণ হচ্ছে না। কিন্তু বল আছে বিধায় ত্বরণ থাকবেই, ত্বরণ নাই সেটা না, ত্বরণ আছে বাট সেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এরকমও কেস হতে পারে, বাট অ্যাকচুয়ালি বলের ক্রিয়া থাকলে ত্বরণ অবশ্যই অবশ্যই থাকবে। তো এখন এই যে পড়লাম এত কিছু, এই রিলেটেড কিছু ম্যাথ দেখার চেষ্টা করবো আমি। তো আমি সম্ভবত এক চিপাই ম্যাথগুলোকে রাখছিলাম। তো দেখি প্রথম প্রশ্ন, যে একটি বাক্সর ভেতর থেকে বাক্সটিকে গতিশীল করা সম্ভব কি না। থাক, এগুলো এক চিপাতেই থাক। আমরা প্রথম প্রশ্ন দেখি, একটি বাক্সর ভিতর থেকে বাক্সটিকে গতিশীল করা সম্ভব কিনা। ধরো এই একটা বাক্স, এই বাক্সতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো। এখন তোমাকে বলা হলো যে বাক্সটিকে তুমি ভি বেগে বেগে গতিশীল করো। তো তুমি কি পারবা? তুমি বাক্সটাকে এদিকে বল প্রয়োগ করবা, বাক্সটাও এদিকে তোমাকে বল প্রয়োগ করবে। তো না, এটা কাহিনী না। তুমি বাক্সটাকে এদিকে বল প্রয়োগ করবে, তোমার পা বাক্সটাকে এদিকে বল প্রয়োগ করবে, আলটিমেটলি দুইটাই ক্যান্সেল আউট হয়ে যাবে, বাক্সটা কখনোই গতিশীল হবে না। তো এই জিনিসটাকে আর একটু যদি তোমরা ফিল নিতে চাও, তাহলে তোমরা যে চেয়ার বা টেবিলের ওপর বসে আছো, ওই উপরে একদম পাকে উঠে বসো, যে পা একদমই মাটিতে থাকবে না। আর তোমার এই যে একটা প্রথমে নিউটনের ফার্স্ট লটা কি ছিল, যে যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাইবে। তো এই যে তুমি চেয়ারের উপরে বসে আছো, ধরো চেয়ারের ক্ষেত্রে ধরো উপরে বসে আছো একদম, হাতটা কোনো কিছু কোনো জায়গাতে লাগানো নাই, তুমি এটাকে কখনোই কিন্তু গতিশীল করতে পারবা না। কিন্তু যদি তুমি বাহ্যিকটা বল প্রয়োগ করো, সেক্ষেত্রে গতিশীল করতে পারবা। সো বাহ্যিক বাক্সর ভিতর থেকে অ্যাকচুয়ালি বাক্সটাকে গতিশীল করা সম্ভব হবে না। যদি বাক্সের বাইরে থেকে কেউ ঠেলা দেয় অথবা তুমি একটা পা বাক্সের বাইরে বের করে ফেলতে পারো, সেক্ষেত্রে বাক্সটাকে গতিশীল করতে পারবা, অন্যথায় পারবা না। তো না, সম্ভব না। আচ্ছা, তুমি এটা বলতেছো। দেখি পরের প্রশ্ন, যে প্রযুক্ত বলের অবর্তমানে একটি বস্তুর কি ত্বরণ থাকতে পারে। ধরো আমি তো বললাম যে না, এফ যদি না থাকে তাহলে এম তো শূন্য হতে পারে না, তাহলে মানে এফ যদি জিরো হয়, এফ ইকুয়াল টু জিরো হলে এ ইকুয়াল টু জিরো ডিভাইডেড বাই এম আলটিমেটলি জিরো হবে, তাই কি না? তাহলে চিন্তা করো যে এই জায়গাটাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে, এই যে এই জায়গায় কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে, আর এইখান দিয়ে দড়ি বাঁধানো আছে। সোজা হইতেছে না এটা? তো এই বস্তুটা কনস্ট্যান্ট একটা বেগে ঘুরতেছে, ভি মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে। সেই ক্ষেত্রে কি এখানে তো কোনো বল প্রযুক্ত হচ্ছে না, ধরে নিই কোনো বল প্রযুক্ত হচ্ছে না, সেক্ষেত্রে কি ত্বরণ থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। বেগে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি কিনা। তো বেগ যেহেতু ভেক্টর রাশি, সেহেতু তার দিক আছে, এখানে দিকের পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত দিকের পরিবর্তন হচ্ছে, তার মানে কি আছে? ত্বরণ আছে। ত্বরণ আছে তার মানে অবশ্যই বলও আছে। সো বল কোনটা? এখানে অ্যাকচুয়ালি বল হচ্ছে কেন্দ্রমুখী বল, এই এফ সি। সেন্টারের দিকে একটা কেন্দ্রমুখী বল থাকে, সেন্ট্রিফিউগাল ফোর্স। সো এই বলটার জন্যই কিন্তু বেগের দিকের পরিবর্তন হচ্ছে, হয়তো বেগের পরিবর্তন হচ্ছে না বা হতেও পারে, বাট বেগের পরিবর্তন মানে হয়তো বেগের মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে। সেই যেখানেই আছে, বেগের পরিবর্তন আছে, সেক্ষেত্রে সেখানে বল একটা আছে, এখানে এফসি আছে, তার জন্যই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সো ত্বরণ যদি প্রযুক্ত বলের থাকে, বর্তমান না থাকে, সেক্ষেত্রে ত্বরণ থাকতে পারে না। উত্তরটা এরকম, প্রযুক্ত বলের অবর্তমানে ত্বরণ থাকা সম্ভব না। ত্বরণ থাকতে পারে না। গেল। পরের প্রশ্ন দেখি, একক বল কাকে বলে, আর এফ ইকুয়াল টু কে এম এ, এটা তো পড়ানো হয়েছে। আর একটা ছিল,
হ্যাঁ, দেখি যে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল সমান ও বিপরীত হলে বস্তু সামনের দিকে এগোয় কিভাবে। তো ধরি এটা একটা বস্তু, এই বস্তুটাকে সেম আর একটা বাট একটু ছোট বস্তু দিয়ে বল প্রয়োগ করা হলো, একটু ফাঁকা রাখলাম, ধরে নিয়ে বল প্রয়োগ করা হয়েছে, বাট বোঝার সুবিধার্থে আমি একটু দূরে রাখলাম। তখন কাহিনী হচ্ছে এই বস্তুটাকে একটা ফোর্স প্রয়োগ করলো, কত, এফ। এখন এই বস্তু কি করবে, এই বস্তুকে আর একটা ফোর্স প্রয়োগ করবে, সমান ও বিপরীত, মাইনাস এফ প্রয়োগ করবে কিনা। এখন খেয়াল করো, এই বস্তুটা এই বস্তুটাকে একটা এফ ফোর্স প্রয়োগ করছে। এই এফ যে ফোর্স প্রয়োগ করছে এটা কিন্তু এদিকে ফিল করবে, আর এই দিকে একটা এফ ফোর্স এই একে দিয়ে ফেলছে এই বস্তুটাকে। সো এই বস্তুটা আবার এই দিকে সেমভাবে এফ ফোর্স ফিল করবে। আলটিমেটলি কি হলো, এই বস্তুটা এদিকে একটা এফ বল পাইলো, এই বস্তুটা এদিকেও সেম সেম বাট বিপরীত আর একটা বল পাইলো। তো অ্যাকচুয়ালি এই বস্তুটার উপরে যে দ্বিতীয় যে বস্তুটা আছে, এই বস্তুটা শুধুমাত্র এই দিকেই, মানে বাম দিকে, আমার ক্যামেরা কোন দিকে দেখায়, এই দিকে না, ক্যামেরাতে আবার বিপরীত দিকে দেখায়, ক্যামেরা মিরর হয়ে আছে, আমি দেখাইতেছি এদিকে বাট বস্তুটা এদিকে, উলট পালট যা হোক। তো অ্যাকচুয়ালি এই দ্বিতীয় যে বস্তুটা আছে, দ্বিতীয় বস্তুটা এদিকে বল অনুভব করতেছে, আর এই প্রথম বস্তুটা এদিকে বল অনুভব করতেছে। তো আলটিমেটলি এই বস্তুটা এদিকে এগোবে, আর এই বস্তুটা যে বেগ নিয়ে আসছিল ওর বেগ হয় কমে যাবে, অথবা বেগ জিরো হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, ওইটা ডিপেন্ড করবে কত ভরের বস্তু কত ভরে আসতেছিল। তো এই দ্বিতীয় বস্তুটার উপরে কিন্তু একটা এক্সট্রা ফোর্স প্রয়োগ হয়ে যাচ্ছে, তার জন্যই বস্তুটা গতিশীল হয়। আই হোপ বোঝাতে পারছি। আর একটু যদি নিজেরা একটু চিন্তা করো, নিজেরা যদি এঁকে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি সমান ও বিপরীত বল দুইটা বস্তুর উপর প্রয়োগ হইতেছে, একটা বস্তুর উপর না। আর একটা বস্তুর উপরে একটাই বল প্রয়োগ হয়, একটা বস্তুর উপরে কিন্তু দুইটা বল প্রয়োগ হচ্ছে না। তো তার জন্যই বস্তুটা সামনের দিকে আগায়। তো দেখি আর পরে কোনো প্রশ্ন আছে নাকি। না, এরপরে আর প্রশ্ন নেই, এরপরে জাস্ট বইয়ের কিছু প্রশ্ন আছে, সব বইয়ের প্রশ্নগুলো একে একে সব করে ফেলাই।